মোহনা টেলিভিশনের দৃষ্টিকোণ অনুষ্ঠান উপভোগের জন্য দেশের অভ্যন্তর এবং বহির্বিশ্বে যে যেখানে অবস্থান করে অপেক্ষমান রয়েছেন তাদের সবাইকে সাদর আমন্ত্রণ। দৃষ্টিকোণ বাংলাদেশে চলমান বিশ্বে সংঘটিত বা চলমান ঘটনার উপর আলোচনা, পর্যালোচনা, বিশ্লেষণ ও মূল্যায়নধর্মী একটি অনুষ্ঠান। আমাদের অতিথি আলোচকবৃন্দ তাঁদের দৃষ্টিকোণ থেকে সংঘটিত বা চলমান ঘটনার উপর আলোকপাত করে থাকেন, আর আপনারা যারা আমাদের নিয়মিত দর্শক শ্রোতা নিজ নিজ দৃষ্টিকোণ থেকে সামগ্রিক মূল্যায়ন করে থাকেন। শুধু দর্শক শ্রোতা 90117999 এবং 90169333 বরাবরের মতোই এ দুটো নাম্বারে আমাদের অনুষ্ঠানে সরাসরি আপনাদের অংশ নেওয়ার সুযোগ রয়েছে। তো চলুন, অতিথি রয়েছেন দুজন, তাদের সাথে পরিচিত হয়ে অনুষ্ঠানের কাজ শুরু করি। আমার ডান দিকে রয়েছেন মোহাম্মদ এ আরাফাত, নির্বাহী পরিচালক সুচিন্তা ফাউন্ডেশন ও শিক্ষক ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ। বাঁ দিকে রয়েছেন দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত। আপনাদের দুজনকে স্বাগত জানাই অনুষ্ঠানে। তো মোহাম্মদ এ আরাফাত, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। বিজয়ের মাস ডিসেম্বর, আজ 11ই ডিসেম্বর 1971। আসলে ডিসেম্বরের প্রতিটি দিনই ছিল আমাদের বিজয়ের দিন, কেননা প্রতিনিয়তই চারদিক থেকে আসছিল বিজয়ের বার্তা। তো এই দিনে যে ঘটনা ঘটেছিল আমি দু তিনটি উল্লেখ করছি। রাও ফরমান আলী পাকিস্তানি নাগরিকদেরকে ফিরিয়ে নেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করতে জাতিসংঘকে অনুরোধ জানান। অন্যদিকে সৈয়দ নজরুল ইসলাম ও তাজউদ্দিন আহমেদ ঘোষণা করেন বাংলাদেশ সরকার ওয়ার ট্রাইব্যুনাল গঠন করেছে। ট্রাইব্যুনাল নরহত্যা, লুণ্ঠন, গৃহদাহ, নারী নির্যাতনের বিচার করবে। জামালপুর, মুন্সিগঞ্জ, টাঙ্গাইল এবং হিলি সহ বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল শত্রুমুক্ত হয়। আপনি এই দিনটিকে বা বিজয়ের এই মাসকে কিভাবে স্মরণ করবেন? ধন্যবাদ। আজকে এই সুনির্দিষ্টভাবে আজকে এই দিনে যে ঘটনা ঘটেছে বা ঘটেছিল, আপনি যেগুলো বললেন, আসলে আমি আরেকটু বৃহত্তর পরিসরে বলতে চাই। ডিসেম্বরে 1971 সালে 16 ডিসেম্বরে আমাদের চূড়ান্ত বিজয় হয়েছিল এই অর্থে যে আমাদের তার কিছুদিন পরেই আমরা কোথায় জানি যে আমাদের এই বিজয়ের এই বিষয়টিকে আমরা হারিয়ে ফেললাম। এটা হচ্ছে আমার এই মানে মুক্তিযুদ্ধ পরবর্তী প্রজন্মের একজন প্রতিনিধি হিসেবে এটি হচ্ছে আমার ধারণা। কারণ আমি দেখছি যে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে মৌলিক বিষয়গুলো আমরা একটা ঐক্যমতের জায়গায় এসেছিলাম, যেগুলো মুক্তিযুদ্ধের আগেও পূর্বেও যে আন্দোলন, যে মুভমেন্ট, তার মধ্য দিয়ে বিকশিত হয়েছিল আমাদের স্লোগানে, আমাদের গানে, আমাদের মিছিলে, আমাদের মিটিংয়ে, যে আমাদের স্লোগান কি হবে, জয় বাংলা। আমাদের জাতীয়তাবাদ কি হবে, বাঙালি জাতীয়তাবাদ। আমরা কেমন একটি দেশ এবং সমাজ চাই, অসাম্প্রদায়িক কল্যাণ রাষ্ট্র, সুষম বন্টন ভিত্তিক একটা অর্থনীতি। আমাদের শাসন কাঠামো কি হবে, গণতন্ত্র, সমাজতন্ত্র। এক্স্যাক্টলি। তো এই বিষয়গুলিকে আমরা স্বাধীনতার পরে, মুক্তিযুদ্ধের পরে, মুক্তিযুদ্ধের যে সংবিধান 72-এর সংবিধানে ধারণও করলাম। তো এই মৌলিক বিষয়ে আমরা একটা ঐক্যমতের জায়গায় পৌঁছলাম। কিন্তু 75-এর পরবর্তী সময়ে এসে আমরা দেখলাম যে সেখান থেকে আমরা আবার এক ধরনের সরে যাওয়া, এবং সরে যেতে যেতে আজকের কনটেক্সটে, আজকের প্রেক্ষাপটে, আজকে বাস্তবতা এমন একটি ব্যাপার এসে দাঁড়িয়েছে। আজকে আমাদের স্লোগান দুটি, আজকে আমাদের সংবিধান দুটি। আজকে জয় বাংলার বিপরীতে জিন্দাবাদকে প্রতিষ্ঠিত করা হয়েছে। আজকে আমাদের সংবিধান দুটি, একটি মুক্তিযুদ্ধের সংবিধান, একটি মুক্তিযুদ্ধের বিপক্ষের সংবিধান। আজকে আমাদের ইতিহাস দুটি, আজকে আমাদের জাতীয়তাবাদ দুটি। পৃথিবীর দ্বিতীয় কোনো দেশ নেই যার এই মৌলিক জায়গাতে বিভাজন আছে, কিন্তু আমাদের আছে। এবং সেই সব কিছু ঘটেছে 75 পরবর্তী সময়। এবং আমি যেটা মনে করি যে গণতন্ত্রের মধ্যে একটা ঐক্যের জায়গা তৈরি করতে হবে, কিন্তু সেটা কোনো তথাকথিত দর কষাকষি ঐক্য না। এই বিষয়গুলি যেগুলো নিষ্পন্ন হয়ে গিয়েছিল এবং মুক্তিযোদ্ধারা, শহীদরা তাদের রক্ত দিয়ে নিষ্পন্ন করেছিল, এবং রক্ত দিয়ে লেখা যে সংবিধান, এটা গণভোটের মাধ্যমে পরিবর্তনযোগ্য নয়, আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি। এটা আন্দোলন এবং মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে সেই জায়গাতে আমাদের আবার পৌঁছতে হবে। আজকে আমাদের নতুন প্রজন্মকে এই জায়গাতেই আমাদের নিয়ে আসতে হবে। এবং আজকে এসে দেখুন, যুদ্ধাপরাধের বিচার আমরা এই গত 40 বছর করতে পারিনি। আজকে যুদ্ধাপরাধের বিচারের বিপক্ষেও এক ধরনের ষড়যন্ত্র। তা আমি মনে করি আজকে এক ইতিহাস, এক স্লোগান, এক বাংলাদেশ, এক সংবিধান, এক জাতীয়তাবাদ এবং এক দাবি, যুদ্ধাপরাধের দাবি, সেই সব একের পক্ষে এবং পেছনে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে হবে বাংলাদেশকে ভবিষ্যতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। একই সাথে একটু ডিসক্লেমার দিয়ে রাখতে চাই, আমি মতদ্বৈধতা বা ডিসএগ্রিমেন্টের বিরোধী নই। গণতান্ত্রিক কাঠামোর মধ্যে ভিন্নমত থাকবে, পরামর্শহীনতা থাকবে, আমরা এগিয়ে যাব। কিন্তু মৌলিক জায়গাগুলোতে যেগুলো নিষ্পন্ন, সেইখানে যদি বিভাজন থাকে, তাহলে সেটাকে মতদ্বৈধতা বলবো না, এটা কনফ্লিক্ট তৈরি করে, দ্বন্দ্ব তৈরি করে।
তখন কিন্তু এগুলো আমাদের টেনে ধরে রাখে। আজকে এই বিজয় মাসে আমি বলবো যে আমাদের সংগ্রামটি হবে আমাদের সেই ঐক্যের জায়গায় আবার ফিরে যাওয়া। জি শ্যামল দা, আপনি কিভাবে এই দিনটিকে দেখেন? আরাফাত খুব সুন্দরভাবে আমাদের সমাজের যে বিভাজন সেই দিকগুলো তুলে ধরেছেন। প্রত্যাশা প্রাপ্তি নিয়ে 40 বছর পরে অনেক ধরনের মূল্যায়ন হচ্ছে ইদানিং। আপনি দেখবেন টেলিভিশনের পর্দায়, পত্রিকার লেখায় নানা রকমের বিশ্লেষণ চলছে যে আমরা কি পেলাম কি পেলাম না। প্রাপ্তির জায়গাটি যেমন কম নয়, আবার অপ্রাপ্তির জায়গাটিও অনেক বড়। যেমন ধরুন 40 বছর বয়সে পৃথিবীর যে অন্যান্য দেশগুলো আছে তাদের যে মানুষের যে প্রধান সংকট, দারিদ্র দূরীকরণ বা মানুষের জীবনযাপনের মান উন্নয়ন ইত্যাদি ক্ষেত্রে তারা অনেক দূরে এগিয়ে গেছে। আমরা একটা স্বাধীন রাষ্ট্র পেয়েছি, মানচিত্র পেয়েছি, নিজস্ব ভূখণ্ড পেয়েছি, নিজের একটা আত্মপরিচয় পেয়েছি। কিন্তু দুজনে হলো সত্য যে স্বাধীনতার পরপরই যেহেতু আবার 75-এর পটপরিবর্তনের মধ্য দিয়ে স্বাধীনতা বিরোধী শক্তি আবার ক্ষমতায় চলে এসছে। সেই কারণে কিন্তু স্বাধীনতার যে বেসিক যে এক্সপেকটেশন, যে বেসগুলোর উপরে স্বাধীনতা দাঁড়িয়েছিল সেগুলো কিন্তু অনেক দূর সরে গেছে। তার জায়গাটি আবার পুনঃপ্রতিষ্ঠা করতে আরো প্রায় 30 বছর সময় লেগেছে। আজকে এসে 40 বছর পর স্বাধীনতার আমাদের বলতে হচ্ছে যে আমাদের যুদ্ধ অপরাধের বিচার করতে হবে এবং তার পাশাপাশি বিচারের বিরোধী একটি শক্তিও কিন্তু দাঁড়িয়ে গেছে। এটাই বাস্তবতা। হ্যাঁ, আমাদের অনেক অর্থনৈতিক অর্জন হয়নি, অনেক ধরনের কাঙ্ক্ষিত হয়নি। বঙ্গবন্ধু বলেছিলেন যে সেই স্বাধীনতা অর্থহীন যে স্বাধীনতা মানুষকে দারিদ্র্যের মধ্যে রাখে। কিন্তু আমরা আজকে এসে সেই দারিদ্র জায়গাতে খুব বেশি হয়নি। আপনি দেখুন 1971 সালে এই বাংলার লোক সংখ্যা ছিল মাত্র 7.5 কোটি। আজকে 16-17 কোটি লোক হয়েছে। আজকে আমাদের খাদ্য উৎপাদন 1971 সালে ছিল 1 কোটি মেট্রিক টন। এখন সেটা প্রতি বছর 1% করে শস্য ক্ষেত্র কমা সত্ত্বেও আমরা 3 কোটি মেট্রিক টন খাদ্য উৎপাদন করছি। যারা লড় হয়েছে। একটা কল নিয়ে দর্শক যোগ দিয়েছেন আমাদের। হ্যালো, বলুন। সম্মানিত আলোচকদের কাছে এবং আপনার কাছে আমার একটা প্রশ্ন হলো এরকম, আমাদের যে পদ্মা সেতু নির্মাণের জন্য বাংলাদেশ সরকার যে উদ্যোগটা গ্রহণ করছিলেন, এই উদ্যোগের বিপক্ষে একটা গোষ্ঠী কাজ করতেছে বিশ্বব্যাপী, যারা পদ্মা সেতুতে টাকা বিনিয়োগ করবে এই সেতুটা বাস্তবায়ন করার জন্য, যাতে টাকাটা না দেয়, একটা গোষ্ঠী ওইটার বিপক্ষে কাজ করতেছে এবং কোটি কোটি ডলার তারা এই পদ্মা সেতু না হওয়ার জন্য ব্যয় করতেছে। তো আমার প্রশ্ন হলো এটাই, যারা এটা বিপক্ষে কাজ করতেছিলেন ওই টাকাটা যদি বিদেশিদেরকে না দিয়া বাংলাদেশ সরকারকে দিয়ে বলতে যে তোমরা অতি দ্রুত পদ্মা সেতুর কাজটা আরম্ভ করো, আমার মনে হয় এতদিনে সেতুর কাজ আরম্ভ হয়ে যেত। এই আপনাদের মতামত চাই। আর আমি জনাব শ্যামল দত্ত যে এই মাত্র আলোচনা করতেছিলেন আমাদের শস্য উৎপাদন বৃদ্ধি পাইছে, আমি এটা ওনার সাথে একমত। কিন্তু যে কৃষকরা যে উৎপাদিত শস্যের ন্যায্য মূল্য পাচ্ছে না, এই সম্পর্কে উনি বিস্তারিত কিছু বলবেন, এটা আমি আশা করি। আচ্ছা, ধন্যবাদ, সাথে থাকুন। জি, শুনছিলাম। আমি শেষ প্রশ্নটি দিয়ে ওনার যে আমাদের শস্য উৎপাদন যেমন বেড়েছে কিন্তু শস্যের মূল্য পাচ্ছে না, এটাও বাস্তবতা যেটি উনি উল্লেখ করলেন। এর জন্য আমাদের আসলে বাজার ব্যবস্থা, এর মধ্যে যে বাজার ব্যবস্থাটি আসলে কৃষকের পক্ষে না। এটা শুধু বাংলাদেশ না, অনেকগুলো উন্নয়নশীল দেশে এই ধরনের এক ধরনের কন্ট্রাডিকশন আছে। কৃষক যে পণ্যটি উৎপাদন করে সেটি তার প্রকৃত মূল্য পায় না। তার জন্য মাঝখানে এই যে ভোক্তা এবং কৃষকের মাঝখানে মধ্যস্বত্বভোগী আছে, ফরিয়া আছে, নানা ধরনের ব্যবসায়ী আছে, চাঁদাবাজি আছে, পুলিশের আইন শৃঙ্খলা বাহিনীর নানা রকমের আছে। এই সব মিলিয়ে যে কারণে আজকে দেখবেন বাংলাদেশ, এই যে এই ঢাকা শহরে আমরা যারা, যেখানে প্রায় 1.5-2 কোটি লোকের বসবাস, এখানে যে পণ্যটি আপনি 20 টাকা কেজিতে কিনছেন, এখান থেকে 40 কিলোমিটার দূরে সেই পণ্যটি বিক্রি হচ্ছে 2 টাকা করে। মাঝখানে এই 40 কিলোমিটারের গ্যাপে 18 টাকা মূল্য বৃদ্ধি পাচ্ছে, কিন্তু এর সুফলটি কিন্তু কৃষক পাচ্ছে না। এইটার জন্য আমরা বারবারই বলছিলাম যে যদি একটি বাজার ব্যবস্থাপনা থাকতো, যেটা অনেক দেশে করেছে, যেমন এক্সাম্পল হতে পারে চায়না, যেখানে কোঅপারেটিভের মাধ্যমে বিক্রি ব্যবস্থা আছে। কৃষক তার পণ্যটি কোঅপারেটিভের কাছে বিক্রি করবে, কোঅপারেটিভ সরাসরি সেটি বাজারে দেবে, মাঝখানে আর কোনো ফরিয়া নাই। ফলে কোঅপারেটিভ বিক্রির সময় একবার লাভ করবে, পরবর্তীতে যে লাভটি হবে সেটি কৃষকের কাছে ওটা শেয়ার দেবে। সরকার নিয়ন্ত্রিত হতে পারে, প্রাইভেট ম্যানেজমেন্ট। যেমন ধরুন আমি যদি বলি যে বাংলাদেশ বেগুন উৎপাদন সমিতি, এটি যদি একটি অ্যাসোসিয়েশন থাকতো, তাহলে যে বেগুনটি সাভারে বিক্রি হচ্ছে 2 টাকায়, কিংবা ধরুন কাকরোলের জন্য খুব বিখ্যাত হচ্ছে নরসিংদীর বেলাবো, নরসিংদীতে 5 কেজির
পলিথিনের ব্যাগে করা কাঁকরোল বিক্রি হচ্ছে 10 টাকায়। সেই কাঁকরোলটা যখন কারণ বাজার আসে সেটি তখন 20 টাকা 22 টাকা হয়ে যাচ্ছে। এখন কাঁকরোল যারা বিক্রি করবে তাদের যদি কোনো একটা অ্যাসোসিয়েশন থাকতো, তারা যদি সেই অ্যাসোসিয়েশনের কাছে বেচত, কৃষকরা অ্যাসোসিয়েশন যখন কারণ বাজারে বিক্রি করবে তখন সেটা প্রফিট করতে, এই প্রফিটের সেটা কৃষকের কাছে যেত। প্রথমত একবার যখন সরাসরি উৎপাদন বিক্রি করছে তখন একবার লাভবান হচ্ছে, পাশাপাশি যখন টোটাল লাভ হচ্ছে ওখান থেকে একটা শেয়ার পাচ্ছে। এই ধরনের কিছু একটা বাংলাদেশের ব্যবস্থা চিন্তা করতে হবে, কারণ বাংলাদেশের 80% লোক কৃষক, অর্থনীতি কৃষি নির্ভর, এবং এখানে এই কৃষকদেরকে বাঁচিয়ে রাখার জন্য যেটি সম্মানিত দর্শক প্রশ্ন করলেন তার জায়গাটিতে আমি বলবো যে কৃষকের ঘরে উন্নতি, কৃষকের ঘরে যদি আপনি লাভের ভাগ না পাঠাতে পারেন তাহলে কিন্তু কখনোই প্রকৃত উন্নয়ন বলা যাবে না সেটিকে। তা আপনি যে কথাটি বলছিলেন জাতীয়তাবাদের প্রসঙ্গ, বাঙালি না বাংলাদেশি, জয় বাংলা জিন্দাবাদ, যুদ্ধকারীদের পক্ষ বিপক্ষ, তারপরে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ, তো এই সব কিছু মিলে আমার বিবেচনায় আমাদের আসলে জাতীয় দর্শনটি এখনো স্থির হয়নি, ঠিক হয়নি। আমরা যখন আমাদের জাতীয় ন্যাশনাল ফিলোসফিটি কি না, এখানে যে আমরা যখন মুক্তিযুদ্ধের চেতনার কথা বলি, জি, আজকে প্রজন্মে অনেকে হয়তো বলে যে এটা তো অনেক শুনি, এটা হয়তো বোঝেই না তারা মুক্তিযুদ্ধের চেতনাটা কি। ওরা অনেকে হয়তো ভাবে যে এটি হয়তো একটা পলিটিক্যাল স্লোগান সর্বস্ব কিছু। কিন্তু এই যে আপনি বাজার ব্যবস্থা নিয়ে কথা বললেন, কৃষকের ঘরে তার যে পণ্য তার মূল্য পৌঁছে দেওয়ার কথা বললেন, সেটিও কিন্তু মুক্তিযুদ্ধের চেতনার অন্তর্গত। আমরা সেখানে তো সুষম বন্টনের বিষয় আছে, সমাজতান্ত্রিক চিন্তার কথা ছিল মুক্তিযুদ্ধের মধ্যে। অ্যাবসলিউটলি সেটাই। সোনার বাংলা শ্মশান কেন, এই পোস্টার তো ছিল, তার মানেটা কি? এখন দেখুন, অর্থনীতির একটি অংশ হচ্ছে ওয়েলথ ক্রিয়েশন সমাজে, কিন্তু ওয়েলথ ক্রিয়েটেড হয়ে যদি একটা গোষ্ঠীর মধ্যে আটকে থাকে, সেই ক্রিয়েশন কিন্তু ট্রিকল ডাউন যদি না করে প্রপার ডিস্ট্রিবিউশনটা, সেখানে একটা রাষ্ট্রীয় দর্শন যদি থাকে, একটা সরকার এমন একটা দর্শন নিয়ে যদি থাকে ডিস্ট্রিবিউশনে, সবকিছু মিলে জাতীয় দর্শন আমাদের, সেটাই আমি বলছি। সেই ডিস্ট্রিবিউশনে তাদের ইন্টারভেনশন থাকবে এমন ভাবে যে উন্নয়নটা শুধু উন্নয়ন হবে না, এটা ওয়েল ডিস্ট্রিবিউটেড ডেভেলপমেন্ট বা সুষম বন্টন ভিত্তিক উন্নয়ন, সেটা হচ্ছে অর্থনৈতিক দিক, এবং একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র চেতনা, একটা আধুনিক বাংলাদেশ, মুক্তিযুদ্ধের চেতনা। এর চেয়ে আধুনিক কিছু হতে পারে না। এবং গণতান্ত্রিক বাংলাদেশ, সাধারণ মানুষের, ম্যাস পিপলের প্রতিনিধিত্ব সরকারে, এবং সেটা যে মেকানিজমের মাধ্যমে, যতটা গণতান্ত্রিক যে পদ্ধতি আমরা এখন ফলো করছি, এটাই at the end of the day, এর চেয়ে ভালো কিছু তো আমরা জানি না, কোনো অল্টারনেটিভ নেই। তো এখনকার ব্যবস্থাটা তো মাস পিপলের মাধ্যমেই প্রতিনিধিরা নির্বাচিত হয়ে দেশ শাসন করছেন। হ্যাঁ, ঠিকই আছে, কিন্তু আমরা যে বারেবার মুখ থুবড়ে পড়েছি, হোঁচট খেয়েছি মুক্তিযুদ্ধের পরবর্তী সময়গুলোতে, যার কারণে আমরা অতটা ম্যাচুরিটির দিকে এখন হয়তো যেতে পারিনি, বাট আমরা ইন দ্য প্রসেসে আছি। কিন্তু আমাদের আরো অনেক কিছু রিজলভ করতে হবে। আমরা 5th অ্যামেন্ডমেন্ট বাতিল হয়েছে, 7th অ্যামেন্ডমেন্ট বাতিল হয়েছে, সংবিধান কিছুটা একেবারে গর্তে কাদার মধ্যে পড়ে গেছিল, তুলে মাঝামাঝি পথে হয়তো উঠেছে, এটিকে আরো পরিশীলিত করতে হবে, আরো মুক্তিযুদ্ধের চেতনার সাথে সামঞ্জস্যপূর্ণ করতে হবে, সেই দিকে আমাদের এগোতে হবে। এবং সেই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি এই আমাদের প্রজন্মের একটা বড় ধরনের অবদান রাখার সুযোগ আছে, যে মুক্তিযুদ্ধের চেতনার মধ্যে, মুক্তিযুদ্ধের চেতনা একটি একটা শব্দ সর্বস্ব কোনো বিষয় নয়, যে রাজনৈতিক বা পার্টিজান দলগত কোনো বিষয় নয়, এর মধ্যে একটা দর্শন আছে যেটা একটি আধুনিক বাংলাদেশ গড়ার, এবং যার চেয়ে আধুনিকতম কিছু হতে পারে না। এটি ব্যাকডেটেড 40 বছর আগের বিষয় নয়, কিন্তু সে যে দর্শনকে ধারণ করে সেটি প্রচন্ড আধুনিক। কিন্তু এখানে কন্ট্রাডিকশনটা হচ্ছে এখানে, যে আজকে যদি 40 বছর পরে এসে যে মানুষের জেনারেশন দাঁড়িয়ে গেছে, উনি নতুন প্রজন্মের কথা বলছেন, তাদের কাছে তো কোনো মুক্তিযুদ্ধের কোনো স্মৃতি নেই। যেমন ধরুন এবারেই ধরুন গতবার যখন নতুন ভোটার লিস্ট করা হয়, তাতে 1,18,00,000 নতুন ভোটার হয়েছে, যাদের জন্ম 1980 সালের পরে। কারণ 80 সালের পরে যাদের জন্ম, তাদের কাছে তো মুক্তিযুদ্ধ কেন, এর পরবর্তী সময়ে অনেক ঘাত প্রতিঘাত, তার কোনো মেমোরি নেই। খুবই দুর্ভাগ্য হবে, আপনি হয়তো শুনেই হবেন, যে আজ থেকে 10-15 বছর পর, 20 বছর পর বাংলাদেশে তো কোনো জীবিত মুক্তিযুদ্ধ থাকবে না। তখন কি দাঁড়াবে? প্রশ্নটি হচ্ছে এই জায়গাতে আমরা মুক্তিযুদ্ধের যে চেতনাটি, এটি কতটুকু নতুন প্রজন্মের মধ্যে দিয়ে পারছি, সেটি পারছি না। তো 70 থেকে 96 পর্যন্তই তো অন্য ধারা ছিল, অন্য ধারা না শুধু, প্রকৃত অর্থে তখন এমন একটি একদম সুনির্দিষ্ট চেষ্টা ছিল যাতে মুক্তিযুদ্ধের স্মৃতি বরং মুছে ফেলা যায়। আপনি দেখুন, সমস্ত রাজাকারকে মুক্তি করে দেওয়া হয়েছে, সমস্ত যুদ্ধাপরাধীকে দেশে ফিরিয়ে আনা হয়েছে, যারা পালিয়েছিল, মুক্তিযুদ্ধের সমস্ত স্মৃতি নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে, মুক্তিযুদ্ধের শ্রেষ্ঠ সন্তানদেরকে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, সমস্ত সেক্টর কমান্ডার যারা ছিলেন বিভিন্ন জায়গায় তাদেরকে যেভাবে পারে তাদের হত্যা করা হয়েছে। এটা একটা সুনির্দিষ্ট প্ল্যানের অংশ। আপনি দেখুন, 75-এর 15 আগস্ট যদি শুধুমাত্র বঙ্গবন্ধুকে হত্যার উদ্দেশ্য হয়, তাহলে বাংলাদেশ জয় বাংলা এখনো পরিবর্তন হয়ে বাংলাদেশ জিন্দাবাদ হলো। আপনি রেডিও বাংলাদেশ কি করে হয়ে গেল আবার বাংলাদেশ বেতার?
এগুলো হচ্ছে আমাদের যে মুক্তিযুদ্ধের মূল যে স্লোগান, সংবিধানে চলে আসলো হঠাৎ করে বিসমিল্লাহ, যে সংবিধানটি ছিল আসলে ধর্মনিরপেক্ষ সংবিধান এবং রক্তের মধ্য দিয়ে জন্ম নেয় একটি সংবিধান, সেটিকে আপনি পুরোটাই ক্রিপল করে নিয়ে গেলেন আবার আমাদেরকে একটি বিরতিতে যেতে হচ্ছে। শুধু দর্শক ছিলাম যে স্বাধীনতার পরবর্তী সময়ে যেহেতু আবার স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করার একটা সুনির্দিষ্ট অপচেষ্টা ছিল এবং ৭৫-এ যে ঘটনাটি ঘটেছে মর্মান্তিক ঘটনার, আবার কিন্তু স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায় চলে এসেছিল, যেটি আমি বললাম না হলে রেডিও বাংলাদেশ বেতার কেন রেডিও বাংলা হলো, কিংবা জয় বাংলা কেন বাংলাদেশ জিন্দাবাদ, এর সঙ্গে তো বঙ্গবন্ধু হত্যার কোনো সম্পর্ক ছিল না। আপনি জেল থেকে সমস্ত যুদ্ধাপরাধীকে ছেড়ে দিলেন, আপনি যারা বিদেশে পালিয়ে গেছিল সবাইকে দেশে ফিরে আনলেন, গোলাম আজম সহ সবাইকে। এই সমস্ত কারণে আজকে এসে ৪০ বছর পরে স্বাধীনতার এই জায়গাটিতে আমাদের কিন্তু অনেকগুলো জায়গায় আমার মনে হচ্ছে আমাদের অনেক ঘাটতি রয়ে গেছে এবং নতুন প্রজন্মকে আজকে সেই জায়গায় মুক্তিযুদ্ধের চেতনা করা আমাদের জন্য আরো অনেক কঠিন কঠিন কাজ করতে হবে। একটু কল নিয়ে একজন দর্শক যোগ দিয়েছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মাননীয় প্রধানমন্ত্রী পদ্মা সেতু নিয়ে যে দুঃসাহসী উদ্যোগ নিয়েছেন নিজেদের অর্থায়নে করার, সেই সম্পর্কে একটু কিছু বলতে চাচ্ছি, অনুগ্রহ করে শুনবেন। দুটা পার্টে আমার বিষয়টা ভাগ করা। প্রথম হলো অর্থায়নের বিষয়। অর্থায়নের ক্ষেত্রে আমরা কারো প্রতি কোন রকম কষ্ট না দিয়ে, যে সমস্ত আমরা মোবাইল ব্যবহার করি তারা যদি 20 টাকার বেশি ব্যবহার করে, তাহলে দৈনিক 1 টাকা করে যদি আমরা লেভি বা সারচার্জ দেই, পদ্মা সেতু চার্জ দেই, তাহলে বছরে প্রায় 2000 কোটি টাকা আসবে। এর মাধ্যমে আমরা নিজেদের অর্থগুলি সংগ্রহ করতে, নিজের দেশে অর্থ সংগ্রহ করতে পারি। আর এই সেতু নিয়ে যেহেতু প্রচুর দুর্নীতির কথা উঠছে, সেক্ষেত্রে যারা এই পদ্মা সেতুতে যে কোনো ভাবে ইনভলভ হবেন, তারা যদি তাদের সম্পদের হিসাব দিয়ে পদ্মা সেতুর কাজে যোগদান করেন, তাহলে ভবিষ্যতে আমরা বুঝতে পারবো এখানে কোনো দুর্নীতি হচ্ছে কিনা। ফলে এ নিয়ে আর কোনো সমস্যা, মানে কোনো প্রশ্ন উঠলে তার জবাব দেওয়া যে কোনো সরকারের পক্ষে সহজ হবে এবং আমরা একটা নতুন রূপের সূচনা করতে পারবো। বিষয়টা নিয়ে কি আপনারা আলোচনা করবেন? জি, ধন্যবাদ দর্শক আপনার এই সুন্দর পরামর্শের জন্য। এটি অসাধারণ একটি প্রস্তাব। আমি মনে করি যে আপনার মনে আছে নিশ্চয়, যারা আমাদের স্মৃতিতে আছে, যমুনা সেতুর জন্য কিন্তু আমরা লেভি দিয়েছি। আমরা ট্রেনের টিকিট থেকে শুরু করে সিনেমা হলের টিকিট পর্যন্ত, বিদ্যুতের বিল থেকে শুরু করে এমন কোন জায়গায় আমরা 5% 10% সে সময় আমরা লেভি দিয়েছি। সেটি একটি বড় ইনিশিয়েটিভ হতে পারে ফান্ড মানে কালেকশনের জন্য। পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী কালকে যেটি বললেন যে এখন তো নতুন বাস্তবতা, পিপিপি, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। আপনি পৃথিবীর বহু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হয়েছে এইভাবে, সেটিও করা সম্ভব। আপনি যেটি ট্রান্সপারেন্সির জন্য উনি একটা সুন্দর প্রস্তাব করেছেন যে এই ধরনের প্রকল্পগুলোর একটি স্বচ্ছ, এমনকি এটাও হতে পারে যে এর জন্য একটি ওয়াচডগ নিয়োগ করা যায়। হ্যাঁ, আপনি লোকজনকে, সাধারণ লোকজন যারা এর সঙ্গে জড়িত না, তাদেরকে নিয়ে একটি ওয়াচডগ করেন এখানে কোনো দুর্নীতি হচ্ছে কি হচ্ছে না। ফলে এই ধরনের আমার ধারণা যে বাংলাদেশের মতো অনেক উন্নয়নশীল দেশে এই যে বিশ্ব ব্যাংক, IMF যেভাবে খবরদারি করে, মাঝে মাঝে এটি দৃষ্টিকটু না এবং সহ্য করার বাইরে। সার্বভৌমত্বের প্রশ্ন কিন্তু অনেক সময় মনে হয় যে এটি আমাদের সহ্য করা ঠিক না, কিন্তু যে সমস্ত দেশের মেরুদণ্ড খুব শক্ত, সেখানে কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক, IMF এর এইভাবে খবরদারি কিন্তু চলে না। দুর্ভাগ্য আমাদের জাতীয় নেতৃত্ব বারবারই কিন্তু আমরা দেখেছি এই ওয়ার্ল্ড ব্যাংক, IMF এর কাছে নথি স্বীকার করে। আমি অন্তত মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেবো যদি তিনি স্ট্যান্ড করতে পারেন এটাতে, স্ট্যান্ড করে যদি তিনি যদি এটি করতে পারেন, অবশ্যই জাতির কাছে। প্রসঙ্গ বদল করছি, পরপর দুজন দর্শক আমাদেরকে পদ্মা সেতু নিয়ে প্রশ্ন করেছেন। আমি শুধু শিরোনামটি দিচ্ছি, পদ্মা সেতু ও বাংলাদেশ, এই সম্পর্কে একটু আলোচনা করুন, এরপরে আমরা গভীরে যাব। এখানে আমি একটু শুরুর দিকে বলতে চাই যে আমরা সবাই জানি যে ওয়ার্ল্ড ব্যাংক এবং আদার ডোনার এজেন্সি এটাকে ফান্ড করছিল এবং ওয়ার্ল্ড ব্যাংকের যে অংশীদারিত্বই বেশি ছিল এখানে। একটা পর্যায়ে এসে আমরা দেখলাম যে তারা একটা দুর্নীতির অভিযোগ উঠালো এবং তারা প্রথম যখন সেতু বিভাগকে জানালো, তখন কিন্তু সেতু বিভাগ তাদের কাছে জানতে চেয়েছে সুনির্দিষ্টভাবে যে আমাদেরকে বলো কোথায় কি সমস্যা হচ্ছে দুর্নীতির বিষয়ে। তারা তখন জানায়নি। আমি একবার স্টেপ বাই স্টেপ পুরো ঘটনাগুলি বলছি। তখন তারা বললো যে তাদের ভাইস প্রেসিডেন্ট, ইন্টিগ্রিটি ডিপার্টমেন্ট যেটা ওয়ার্ল্ড ব্যাংকের, যেটা 3-3.5 বছর আগে এটা ফর্ম হয়েছে, ওয়ার্ল্ড ব্যাংকের অপারেশন ডিপার্টমেন্ট যারা একটা প্রজেক্টের ভায়াবিলিটি ইভ্যালুয়েট করে লোন ছাড় করে, তারা তাদের সাথে কোনো সম্পর্ক নেই। কিন্তু তারা কিন্তু এখনো চাই হয়তো যে লোনটি ছাড় হোক এবং ইন্টিগ্রিটি ডিপার্টমেন্ট ইটস এ সেপারেট ডিপার্টমেন্ট লাইক সুপ্রিম কোর্ট উইদিন দ্য ওয়ার্ল্ড ব্যাংক, এবং এদের কাজ লোন ছাড়পত্র এগুলো, এথিক্যাল ম্যাটার এগুলো দেখে। তো ফর হোয়াট এভার দ্য রিজন ইজ, তারা বলছে যে এখানে একটি সমস্যা আছে। তো তারপরে তারা তাদের ভাইস প্রেসিডেন্ট, ইন্টিগ্রিটি ডিপার্টমেন্ট ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশে ভিজিট করবে, প্রাইম মিনিস্টার, ফাইন্যান্স মিনিস্টারের সাথে দেখা করবে এবং তারা জানাবে। উনি আসলেন, এসে দেখা করলেন এবং আমাদের প্রধানমন্ত্রী স্পেসিফিক্যালি সুনির্দিষ্টভাবে এবং ক্যাটাগরিক্যালি জানতে চেয়েছেন যে আপনি আমাদেরকে বলুন কোথায় কি সমস্যা হচ্ছে, আমরা সেটি অ্যাড্রেস করব। আমরা দুদককে এখানে অ্যাপয়েন্ট করব, আমাদের
যত যা তথ্যপত্র আছে আমরা এটা অবারিত করব। এবং ওনারা তখনও কিন্তু সুনির্দিষ্টভাবে কিছু বললেন না। তারপরে বললেন যে প্রাইম মিনিস্টার এবং ফাইন্যান্স মিনিস্টার নিউ ইয়র্কে যাওয়ার কথা, সফর করার কথা, বললেন যে ওখানে ওনারা যখন আসবেন তখন ওনাদের সাথে কথা হবে, তখন ওনারা জানাবেন। এর পরবর্তীতে আমরা জানি আমাদের প্রাইম মিনিস্টার এন্ড ফাইন্যান্স মিনিস্টার গেলেন নিউ ইয়র্কে এবং সেখানেও তারা যোগাযোগ করেছে, দেখা হচ্ছে, সেখানেও তারা সুনির্দিষ্টভাবে কিছুই বলছেন, এক ধরনের লুকোচুরি যেন। এবং তখন সেখানে তারা বললো যে ওনারা ফিরে আসার পর একটা চিঠির মাধ্যমে জানানো হবে, এবং সর্বশেষ যে চিঠির মাধ্যমে তারা যে খবরটি দিয়েছে সেখানেও কিন্তু কিছুই নাই সুনির্দিষ্ট হবে, একেবারে জেনারেলাইজ করে কিছু কথাবার্তা, বায়বীয় কিছু কথাবার্তা। তো এখন আমাদের দেশের গভর্নমেন্ট যখন তাদেরকে বলছে যে তোমাদের যদি এই ধরনের কোনো সন্দেহ হয় সেটিকে আমরা জানতে চাই, দেখতে চাই এবং আমরা ব্যবস্থা নিতে চাই, কারণ আজকে আমরা জানি আজকে প্রাইম মিনিস্টার এবং গভর্নমেন্টের জন্য এটা একটা ইলেকশন প্লেজ, ইলেকশন কমিটমেন্ট, তাদের জন্য এটা একটা প্রায়োরিটি প্রজেক্ট, মানে তাদের তো কোনো কারণ থাকতে পারে না এই প্রজেক্টটি বন্ধ হয়ে যাওয়ার, তারা তো করতেই চায়। কিন্তু এরকম একটা সিচুয়েশন যখন এসে দাঁড়ালো এবং ওয়ার্ল্ড ব্যাংক একেবারে কোনো কিছু না, মানে স্পেসিফিক কোনো কাজ, মানে কোনো ধরনের ডেভেলপমেন্ট হচ্ছে না, এবং সে তারা যে লুকোচুরিটা করছে তার ফলশ্রুতিতে যেটি হচ্ছে যে প্রজেক্টটি ক্ষতিগ্রস্ত হচ্ছে, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং এরকম একটি জায়গায় এসে দাঁড়িয়ে আমাদের প্রধানমন্ত্রী গতকাল যে প্রেস কনফারেন্সটি করেছেন, এখানে আমি বলবো যে হ্যাঁ, ওয়ার্ল্ড ব্যাংকের বিপক্ষে, তাদের যে ইম্পেরিয়ালিস্টিক অ্যাটিটিউড তার বিপক্ষে শক্তভাবে কিছু কথা বলেছেন। এবং আমরা এরকম আজ শুনতে পাচ্ছিলাম যে ওয়ার্ল্ড ব্যাংকের কাছ থেকে হয়তো টাকা নেওয়াই হবে না, এবং আমাদের গভর্নমেন্ট বিভিন্ন দেশের আগেও শোনা গিয়েছিল, কালকে মাননীয় প্রধানমন্ত্রীর মুখে উচ্চারিত হয়েছে, আলোচনা হচ্ছিল, এবং অনেক ইনভেস্টর লাইন দাঁড়িয়ে আছে, দে ওয়ান্ট টু কাম এন্ড ইনভেস্ট এই প্রজেক্টে, এবং তারা ইনভেস্ট করে এটা পিপিপির মাধ্যমে। একটু কল নিয়ে নেই, একজন দর্শক যোগ দিতে চায়, কথা বলতে চায়। হ্যালো, জি ওয়ালাইকুম আসসালাম। ইসলাম জাহাঙ্গীর, চেয়ারম্যান মানব উন্নয়ন সমাজ কল্যাণ পরিষদ। জি প্লিজ বলুন। আচ্ছা, আমি প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে প্রয়োজনে পিপিপির মাধ্যমে পদ্মা সেতুর বাস্তবায়ন করা হবে। জি, আমার প্রশ্ন, প্রাইভেট কোম্পানি বা বেসরকারি সংস্থা যদি এই প্রকল্পে বিনিয়োগ করে তবে তাদের লভ্যাংশ ও মূলধন কিভাবে দেওয়া হবে এবং কত বছর মেয়াদে তা পরিশোধ করা হবে? যদি আপনারা একটু আলোচনা করেন তবে হয়তোবা ওই বিনিয়োগকারীরা উৎসাহিত হবে এখানে। আচ্ছা, ধন্যবাদ। এটি তো একটি বড় পরিকল্পনার বিষয়, আসলে এখানে একেবারেই চুলচেরা আমাদের কালকেও কিন্তু ইঙ্গিত দিয়েছেন প্রয়োজনে 40-50 বছর এটি পরিশোধ করা যেতে পারে। আপনি একটা ব্রিজের উপরে, আপনি যমুনা সেতুর কথাই ধরুন না, যে পরিমাণ লেভি আসে, যে পরিমাণ টোল থেকে আদায় হয়, ফলে এই টোল থেকে আদায়ের মধ্য দিয়ে হয়তো আজকে এটার যে ইনভেস্টমেন্ট হবে সেটি 5 বছর, 10 বছর, 20 বছর, 30 বছরে পরিশোধ হবে। কিন্তু আরো ফান্ড সংগ্রহের আরো পদ্ধতি আছে, যেটি বললাম। আমরা ওইটা যাওয়ার আগে একটু জানতে চাই, একটু ওইটা পরে জানবো। এই সবকিছু মিলে ওয়ার্ল্ড ব্যাংকের ভূমিকা রহস্যময় মনে হয় কিনা, আপনি কি বলেন? আমি আপনাকে এখানে আরাফাতও আছে, পৃথিবীতে এমন একটি দেশ দেখান তো যেটি ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসক্রিপশনে উন্নতি করেছে, একটি দেশের নাম বলেন। বরং ওয়ার্ল্ড ব্যাংকে যারা পাশ কাটিয়ে উপেক্ষা করে নিজের অর্থনীতিকে শক্তিশালী করেছে তার এক্সাম্পল ভুরি ভুরি, যেমন মালয়েশিয়া কিংবা থাইল্যান্ড কিংবা ভারত, এই তিনটে দেশের নামই বললাম, যারা ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসক্রিপশনকে উপেক্ষা করে বরং নিজেদের ইকোনমিক পলিসি ডেভেলপ করেছে এবং নিজেদের শক্তিশালী করেছে। কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের ঋণ নিয়ে, IMF এর ঋণ নিয়ে, এরা কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, ওয়ার্ল্ড ব্যাংক IMF কখনো কিন্তু গ্রান্ট দেয় না, সিম্পলি লোন, হ্যাঁ মঞ্জুরি নয়, শুধুমাত্র ঋণ। এই ঋণ নিয়ে পৃথিবীর কোন দরিদ্র উন্নয়নশীল দেশের উন্নতি হয়েছে? ল্যাটিন আমেরিকার বহু দেশ সর্বশান্ত হয়ে গেছে, আপনি আফ্রিকার বহু দেশ শান্ত হয়ে গেছে, এশিয়াতেও অনেক খারাপ খারাপ নজির আছে। ফলে শক্তিশালী মেরুদণ্ড সম্পন্ন যদি কোনো সরকার আসলে দাঁড়াতে পারে তাহলে দেখবেন যে সত্যি জনগণের সাপোর্ট নিয়ে অনেক কিছুই করা সম্ভব। তো মাননীয় প্রধানমন্ত্রী যে স্ট্যান্ড নিয়েছেন গতকাল, কারণ তিনি তো বিশ্ব ব্যাংকের উপরে চাপিয়ে দিয়েছে প্রমাণের দায়িত্ব বিশ্ব ব্যাংকের। এটা যেমন আছে, পাশাপাশি এর বিপদও আছে। ওয়ার্ল্ড ব্যাংক, IMF ইত্যাদির নানা স্বার্থবাদী গোষ্ঠী কিন্তু বাংলাদেশেও সক্রিয় আছে, এটা মনে রাখতে হবে। তারা কিন্তু এইসব দেশে সুশীল সমাজের নামে বহু লোককে পালে, এবং তারাই কিন্তু সমাজের এই সমস্ত, তাদের দেখবেন একটা গোপন নেক্সাসও আছে, সংযোগ আছে, ষড়যন্ত্র আছে এর পেছনে। ফলে দেখবেন এই জাতীয় জায়গায় যেখানে বাংলা গণতন্ত্রের ভিত এখনো দুর্বল, সেখানে কিন্তু এই সমস্ত শক্তি, ওয়ার্ল্ড ব্যাংক বহু দেশের সরকার পাল্টে ফেলেছে এরকম নজিরও আছে, IMF বহু দেশের সরকার পাল্টে ফেলেছে এরকম নজিরও আছে, বিশেষ করে এই ধরনের উন্নয়নশীল দেশগুলো যেখানে গণতন্ত্র শক্ত ভিতের উপর দাঁড়িয়ে নেই। কিন্তু যেখানে শক্তিশালী ভিত আছে সেখানে কিছুই করতে পারে। আমাদের এই ভিতটা যদি আমরা শক্তি করতে পারি তাহলে এদেরকে উপেক্ষা করে অনেক কিছু। মঞ্চের নেপথ্যের কুশীলব যারা, তারাই কি কলকাঠি নাড়ছে মনে হয়? অবশ্যই। আপনি কি প্রকাশ্য না? আপনি দেখুন মিডিয়া, ওয়ার্ল্ড ব্যাংকের পক্ষে বাংলাদেশের মিডিয়াও আছে। যে আরো শুনবো, আমাদের দ্বিতীয় আলোচনা করছিলাম, একজন দর্শক দুটো প্রস্তাব করেছেন পদ্মা সেতুর জন্য যে মোবাইল কলের সঙ্গে
টাকা লেভি নেয়া, আরেকটা যে এই প্রকল্পে যারা যুক্ত হবেন টপ টু বটম সম্পদের হিসাব দেবেন, আবার যখন প্রকল্প শেষ হবে বা এই সরকারের মেয়াদ শেষ হবে তখন তার হিসাব আবার আসবে জনপ্রকাশ্যে। বেশ ইনোভেটিভ চিন্তা ভাবনা, চমৎকার। তবে আমি মনে করি মোবাইল ফোনের কল রেটের যে লেভির সাথে আরো কিছু যদি এখানে করা যায়, অ্যাকোমোডেট করা যায়, বিদ্যুৎ বিল বা ব্যাংক অ্যাকাউন্ট আছে, নানা ধরনের বিল আছে, এটা আমরা সবাই দেশের প্রত্যেক জনগণ সিটিজেন যে যার এমনভাবে আমরা এটাকে মেকানিজমের মধ্যে আনতে পারি, পার্সেন্টেজ ধরে যে যার সক্ষমতা অনুযায়ী কন্ট্রিবিউট করলো, এটা তো একটা হতেই পারে। আর দুর্নীতি বিষয় যেটি বললেন সেটাও একটা চমৎকার আইডিয়া, যে যিনি এই বিষয়টাকে দেখবেন তাকে যদি আমরা অলরেডি জানি যে তার কি সম্পদ আছে, তো পরবর্তীতে জাস্ট আমরা বায়বীয়ভাবে অনেক অভিযোগ করার যে একটা আছে, এগুলো ধোপে টিকবে না, কারণ আমরা স্পেসিফিকলি তখন প্রুফ দিতে পারবো। আচ্ছা, ওয়ার্ল্ড ব্যাংকের এই বিষয়টি নিয়ে এবং পদ্মা সেতু নিয়ে আমি যদি আমার একটু বলার আছে, যে আজকে কিন্তু আমাদের এখানেও দলমত নির্বিশেষে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার একটা বিষয় আছে, কারণ আজকে বিষয়টি খুবই সুস্পষ্ট হয়ে গেছে আমাদের কাছে। আমরা কেন জানতে পারছি না ওয়ার্ল্ড ব্যাংকে কে মানা করেছে জনগণের কাছে প্রকাশ করতে যে সুনির্দিষ্টভাবে কি দুর্নীতি অভিযোগ তাদের কাছে আছে, কি এভিডেন্স, কি তথ্যপাত্র, কি প্রমাণাদি আছে, আমরা তো জানতে চাই। আসলে আপনি যেটি বললেন এটি এক্সপেক্টেড বা কাঙ্ক্ষিত আমাদের সবার জন্য, কিন্তু সবাই তো ঐকমত্যে আসে। মাননীয় প্রধানমন্ত্রী যে ঘোষণা কালকে দিয়েছেন একটু বলছি, সে তার উপরে মির্জা ফখরুল আজকে বলেছেন পদ্মা সেতু নিয়ে প্রধানমন্ত্রীর ঘোষণা আকাশ কুসুম কল্পনা, চিন্তা করুন না, এটা আমাদের জাতীয় স্বার্থের বিপক্ষে দাঁড়িয়ে উনি কথাটি বলেছেন, কারণ এটি আকাশ কুসুম কল্পনা নয়। আমি এখান থেকে বলতে চাই, বাংলাদেশ যত দুর্বল মনে করা হতো, বাংলাদেশ সেই দুর্বল জায়গায় নেই। আজকে এই পদ্মা সেতু পিপিপি যে সিস্টেমের কথা বলা হচ্ছে, বা বিওটি, বিল্ড অপারেট এন্ড ট্রান্সফার, বিভিন্ন সিস্টেমের মেকানিজমের মধ্যে অনেক ইনভেস্টর আছে। কোন দেশ, কোন সংস্থা, যেটা প্রধানমন্ত্রী বলেছেন, আসতেই পারে, ইনভেস্ট করতে পারে, তারা তাদের ইনভেস্টমেন্ট রিটার্ন উঠিয়ে নিয়ে চলে যাবে আমাদের পদ্মা সেতু। এবং পৃথিবীর বিভিন্ন উন্নত দেশে এই পদ্ধতির মধ্য দিয়ে কিন্তু এই বড় বড় স্থাপনাগুলি হয়েছে, কাজে এটা নতুন কিছু নয় এবং আমরা এটা করতে পারবো। কিন্তু সবচেয়ে বড় কথা যেটা আমি বলতে যাচ্ছি, দলমতের ঊর্ধ্বে ওঠার কথা কেন আমি বলছি, কারণ আজকে এই বিষয়টি তো স্পষ্ট হয়ে গেছে যে ওয়ার্ল্ড ব্যাংক আমাদেরকে সুনির্দিষ্টভাবে কিছু বলছে না, অথচ অ্যাট দ্য সেম টাইম আমরা বলছি যে তাদেরকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে, তারা আমাদেরকে বলুক, সব ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু এই প্রজেক্টটা আমরা করতে চাই। আজকে কে দায়ী থাকলো এই প্রজেক্টটা যদি বাধাগ্রস্ত হয়? এটা ওয়ার্ল্ড ব্যাংক দায়ী থাকলো। কাজে তার সেইখানে আমাদের কিন্তু দলমত নির্বিশেষে আজকে সরকারের পেছনে, আজকে প্রধানমন্ত্রীর পেছনে আমাদের দাঁড়াতে হবে। একটু কল নিয়ে নিয়ে একজন দর্শক। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। বিজ্ঞ আলোচনাকে আমি একটু পদ্মা সেতু নিয়ে কথা বলতে চাই। প্রশ্ন করলে ভালো হয়, আমরা একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে। ভাই প্রশ্ন করুন প্লিজ। জি প্লিজ। আমি যেটা বলতে চাচ্ছি যে ওই যে পদ্মা সেতু নিয়ে এডিপি যে দুর্নীতির কথা বলছে, যে দুর্নীতির তারা আজ পর্যন্ত কোনো তথ্য প্রমাণ দিতে পারেনি এবং সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। এবং আমাদের জাতির জনগণের মাননীয় প্রধানমন্ত্রী অন্যকে যেটা চ্যালেঞ্জ করে দিয়েছেন যে দুর্নীতির ব্যাপারে। এবং পাশাপাশি যেটা বলতে চাচ্ছি যে উনি যে মানে বিনিয়োগের ক্ষেত্রে যে পদক্ষেপ উনি গ্রহণ করতে চাচ্ছেন, এটি অত্যন্ত ভালো এবং আমার দেশের জন্য মঙ্গল হবে এবং সমীচীন হবে। এটাই বিজ্ঞ আলোচনা আমি বলতে চাচ্ছি যে আমাদের মন্ত্রীর যে পদক্ষেপগুলো, এটা আসি সারা বিশ্বে প্রশংসিত হচ্ছে তার পদক্ষেপগুলো। আমরা আশা করছি যে কি যে বাংলাদেশ একটা ইনফ্রাস্ট্রাকচার হাংরি কান্ট্রি, এখানে দ্রুত অবকাঠামোগুলো তৈরি হওয়া দরকার এবং এই একটি সেতু কিন্তু দেখেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের একেবারে জীবনযাত্রা পাল্টে দেবে। যেভাবে যমুনা সেতু, বঙ্গবন্ধু সেতু যেভাবে পাল্টে দিয়েছে, আপনার মনে আছে একসময় সিরাজগঞ্জ শহরে যেতে নাইট কোচে যেতে হতো, এখন সিরাজগঞ্জ ঢাকা থেকে যেতে 3 ঘন্টায় পৌঁছা যায়। পুরো উত্তরবঙ্গের কিন্তু এই বঙ্গবন্ধু সেতু চেহারা পাল্টে দিয়েছে। সেইভাবে আমাদের এই যেহেতু সময় খুব কম, আমার ধারণা ওয়ার্ল্ড ব্যাংকের ব্যাপারে দেয়ার শুড বি ইমিডিয়েট একটা সিদ্ধান্তে পৌঁছে যাওয়া উচিত যে আমরা কিভাবে করবো। এর জন্য আর অপেক্ষায় না থেকে তাদের কাছ থেকে সুস্পষ্ট বক্তব্য শুনে সরকারের উচিত হবে ইমিডিয়েটলি পদক্ষেপ নেওয়া। সেখানে যা যা অপশন আছে, সেটি বিওটি হোক, পিপিপি হোক, যাই হোক, পৃথিবীর অনেক বড় ইনভেস্টরের কথা বলেছে। আমি সম্প্রতি দেখে আসলাম নয়াদিল্লিতে যে এয়ারপোর্ট টোটালি কিন্তু প্রাইভেট ইয়েতে করা, উদ্যোগ জিএমআর নামে একটা কোম্পানি করেছে। এরকম পৃথিবীর বহু দেশে তারা এয়ারপোর্ট নির্মাণ করেছে। ব্যাংকক এয়ারপোর্ট ইজ অলসো পিপিপি বেসিস। তো এরকম রাস্তাঘাট সবই আপনি উঠলেই পয়সা দিতে হয়, কিন্তু মানুষ উঠে এই কারণে দ্রুত পৌঁছে যায়। মানুষ ব্রিজে উঠবে এই কারণে দ্রুত যাওয়া যাবে সেখানে। ফলে এই ধরনের ইনিশিয়েটিভ নিয়ে আমার ধারণা জাতীয় ঐকমত্যের ভিত্তিতে এক ধরনের যদি দ্রুত সিদ্ধান্ত নেয়, এই প্রজেক্ট
একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রজেক্ট, শুধু একটার প্রজেক্ট না, আমরা শুনছি 2-1টা সেতুর কথা বলা হচ্ছে। সেখানে একটি অন্তত কাজ দ্রুত শুরু হওয়া উচিত, সেটি ওয়ার্ল্ড ব্যাংকের অপেক্ষায় না থেকে আমাদের সরকারের উচিত ইমিডিয়েটলি বিকল্প কিছু খুঁজে সেই কাজে যাওয়া। জি, একেবারে 2 মিনিট রয়েছে। আজকে ওয়ার্ল্ড ব্যাংক দুর্নীতিকে অজুহাত হিসেবে ব্যবহার করে আমাদের জাতির স্বার্থে বিপক্ষে দাঁড়িয়ে যেভাবে এই বাধাগ্রস্ত করছে আমাদের এই স্বপ্নের আকাঙ্ক্ষার যে পদ্মা সেতু, সেখানে আজকে প্রধানমন্ত্রী যে দৃঢ়চেতা পদক্ষেপ, তার পেছনে আমরা থাকতে চাই। এবং আমি ব্যক্তিগতভাবে আহ্বান জানাতে চাই বিরোধী দল এবং অন্যান্য রাজনৈতিক দলকে, এটা এখানে সংকীর্ণ দলীয় ঊর্ধ্বে উঠে এই জায়গাতে দেশ এবং জাতির স্বার্থে আমাদের এখানে আমাদের অবস্থান নিতে হবে। কাজে কোনো কিছু আজকে আকাশ কুসুম কল্পনা নয়, এটা বাস্তবসম্মত। পৃথিবীর বিভিন্ন দেশে আমরা দেখেছি, এবং বাংলাদেশকে আগের মতো এত দুর্বল ভাবার কোনো কারণ নেই। আমরা পৃথিবীর অন্যান্য ওয়ার্ল্ড ব্যাংক বলেন বা ডোনার এজেন্সি, তাদের যে এই যে প্রেসক্রিপশন নিয়ে আমরা ক্রিপলড হয়ে এবং পঙ্গু হয়ে থাকতে চাই না, আমরা নিজেদের পায়ে দাঁড়াতে চাই। তো এটার বিরোধিতা করার পেছনে একটি রাজনৈতিক সংকীর্ণ রাজনীতি, এই জায়গাতে আমাদের সবকিছু নিয়ে রাজনীতি করা ঠিক হবে না, আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি। এটা তো জাতীয় স্বার্থ। দুর্ভাগ্য এটাই যে আমরা তো এই জাতীয় ইস্যুগুলোতে সবাই একমত আসছে না। আওয়ামী লীগ পদ্মা সেতু করতে চাচ্ছে, এটি না করতে দিলে বিএনপির লাভ, আমরা এই দৃষ্টিভঙ্গি থেকে দেখি। দুর্ভাগ্য হচ্ছে এই বৃষ্টি হলো, সেখানে তো শুধু আওয়ামী লীগের লোক উঠবে না, শুধু আওয়ামী লীগের গাড়ি চলবে না, এখানে আওয়ামী লীগ বিএনপি দেশের সকল মানুষই যাবে। ফলে এই জায়গাতে আমরা এই রাজনৈতিক সংকীর্ণতা থেকে বেরিয়ে আসতে পারছি না, যেটি আজকে মির্জা ফখরুলের যে মন্তব্য যে প্রধানমন্ত্রী আকাশ কুসুম সম্পন্ন, কি করে জানলেন আপনি আকাশ কুসুম সম্পন্ন? পৃথিবীতে কি বড় বড় ইনফ্রাস্ট্রাকচার পিপিপিতে হয়নি? পৃথিবীতে কি বড় বড় ইনফ্রাস্ট্রাকচার বিওটি বেসিসে হয়নি? এগুলো এখন আমাদের রাজনীতির জায়গাটি এমন জায়গায় চলে গেছে, এটা এতই কলুষিত হয়ে গেছে, যে কারণে মানুষ কিন্তু আস্তে আস্তে এই রাজনীতির এই পঙ্কিলতা এটাকে ঘৃণা করতে শুরু করেছে। জি, শেষ কথা একেবারে না, আমি এটা আবার একই কথা বলবো, বাংলাদেশের মানুষকে আজকে বুঝতে হবে এই যে বায়বীয় অভিযোগ আজকে যদি আমি ওয়ার্ল্ড ব্যাংকের রাতে চ্যালেঞ্জ করতে চাই এবং আহ্বান জানতে চাই, আপনার জনগণের সম্মুখে তুলে ধরুন কি দুর্নীতি আপনারা তুলতে পারছেন না। আমরা ধরে নিচ্ছি আপনারা এখানে অন্যায় করছেন, এবং আমরা আমাদের সরকার এবং প্রধানমন্ত্রীর সাথে আছি, কারণ আমরা আমাদের দেশের স্বার্থে এই পদ্মা সেতুটি হবে, এবং এটার জন্য অন্যান্য অপশনে প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন তার পক্ষে আমরা আছি। জি, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। ৭৫ সালের জাতির জনকের হত্যাকাণ্ডের ভেতর দিয়ে ৯০ পর্যন্ত গণতন্ত্র বিরোধী একটি সরকার বারবার দফায় দফায় আসলেও মোটামুটি বলা যায় এখন পর্যন্ত গণতন্ত্রের অভিযাত্রা অব্যাহত রয়েছে। সুতরাং আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে সুর মিলিয়ে বলবো, ওয়ার্ল্ড ব্যাংক, বিশ্ব ব্যাংক, যাদেরকে একসময় দাতা সংস্থা বলা হতো, এখন বলা হচ্ছে উন্নয়ন সহযোগী, এমন কোন সিদ্ধান্ত যাতে আমরা মেনে না নেই যাতে তা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি স্বরূপ হয়। আমরা যেন এগিয়ে আসি দলমত নির্বিশেষে, সকল দলীয় সংকীর্ণতাকে পিছিয়ে ফেলে। অনুষ্ঠান যারা দেখলেন তাদেরকে ধন্যবাদ। শ্যামল দত্ত, মোহাম্মদ আরাফাত, আপনাদের দুজনকে ধন্যবাদ। শুধু দর্শক শ্রোতা